সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটেন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রার সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে আছি আমি বাবলি ইয়াসমিন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন উপস্থিত থাকবেন। একজন ইতোমধ্যে উপস্থিত আছেন, শুরুতে যদি তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক কলামিস্ট, সাবেক সভাপতি বিএফইউজে। স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি আমাদের সঙ্গে স্টুডিওতে আরও একজন সম্মানিত অতিথি উপস্থিত থাকবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসু। তাকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে পাবো। নিশ্চয়ই একেবারে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। যদি বলি যে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৩ সপ্তাহ হয়ে গেছে এবং সেখানে কিন্তু ৫ আগস্ট থেকে আমরা দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি দেখেছি। নানান ধরনের নৈরাজ্যের ঘটনা ঘটেছে, অস্থিরতা দেশের মধ্যে শুরু হয়েছে এবং সেটি কিন্তু একেবারে এখন পর্যন্ত কেটে যায়নি। সেই অবস্থা তো আছেই। সেই সাথে যদি বলি দায়িত্ব গ্রহণের ২ সপ্তাহ পর গত রোববার সন্ধ্যায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করেছেন। তার অবস্থান থেকে নানা জনের মধ্যে আসলে নানা ধরনের প্রশ্ন ছিল এই সরকারের কার্যকারিতা নিয়ে, তিনি সেটি পরিষ্কার করার চেষ্টা করেছেন। বন্যা, দেশের স্মরণকালের ভয়াবহতম বন্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রতিদিনই আমরা দেখছি যে মানুষজন কিভাবে আসলে কষ্ট করছেন, কিভাবে তারা গৃহহারা হচ্ছেন এবং তারা কি একটা ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে পার হচ্ছেন, আমরা সেটি দেখছি। সেই বিষয়গুলো উঠে আসবে। এছাড়া নারায়ণগঞ্জের গাজী টায়ারের আগুনের ঘটনাটি একেবারে অপ্রত্যাশিত এবং আমরা প্রায় ১৭৪ জনের মতো কথা জানি যাদেরকে আসলে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সুদীর্ঘ সময় পর সেটি আসলে আগুন নেভানো সম্ভব হলেও এখনও ভেতরে যাওয়া সম্ভব হয়নি, যে জন্য প্রকৃত তথ্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি যে আসলে কিভাবে এই আগুন লাগলো বা কারা আগুন দিল, আর যারা নিখোঁজ হয়েছে তাদেরই বা পরিণতি কী হলো। এর সব কিছু নিয়েই আমরা আসলে আজকের নিউজ আওয়ার এক্সট্রা শুরু করতে চাই। আজকে আমরা আমাদের আলোচনার একটি শিরোনাম নির্ধারণ করেছি, সেটি হচ্ছে দাবি দেওয়ার মৌসুম। দাবি দেওয়ার মৌসুম যেহেতু আমাদের শিরোনাম নির্ধারিত হয়েছে, দাবি দেওয়ার বিষয়টি নিয়ে শুরু করতে চাই। জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছে আসি। সেটি হচ্ছে একেবারে খুব টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আমরা আসলে যাচ্ছি। নতুন সরকার আসার পর এই যে বলছিলাম যেটি স্মরণকালের ভয়াবহতম একটা বন্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সে সময় আমরা দেখছি যে নানান বাংলাদেশে যারা আছেন নানান মহল থেকে বা নানান দল থেকে বা নির্দিষ্ট কিছু গোষ্ঠী, তারা কিন্তু চেষ্টা করছে নানান দাবি দেওয়া পেশ করার জন্য। হয়তোবা তারা মনে করছে যে এটি উপযুক্ত সময় দাবি দেওয়া হয়তো মেনে নেওয়া হবে চাইলেই। সেখানে আমরা আনসার সদস্যদের ঘটনাটা খুব স্পষ্ট করে জানি, সেখানে অপ্রত্যাশিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। রিক্সা চালকদের কথা জানি, গতকালের ঘটনা। ডাক্তার নার্সদের কথা তো আমরা জানি। মেট্রো রেলের কর্মচারীরাও তারা কিন্তু তাদের দাবি দাবা নিয়ে এরকম বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। এই যে দাবি দেওয়ার মৌসুম যে কথাটি বলছিলাম, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটিএন নিউজের আজকের এই আয়োজনে দর্শক যারা এখন দেখছেন এবং পরে দেখবেন, নিশ্চয়ই ইউটিউবে এটা দেওয়া হবে, দেখবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বিষয়টি নির্ধারণ করেছেন সেটির বিষয়ে যাওয়ার আগে আমি মনে হয় আজকের যে নিউজগুলো আপনি উপস্থাপন করেছেন তার মধ্যে একটু ছোট্ট করে আলোকপাত করার একটু জায়গা আছে। সেটা হচ্ছে বর্তমান সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে, এর মধ্যে এটা কিন্তু একটা ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জ নিয়ে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার যেভাবে দায়িত্ব গ্রহণ করে, ডক্টর ইউনূসের দায়িত্বের বিষয়টা কিন্তু সেভাবে না। এটা একটি সম্পূর্ণ একটা অবিস্মরণীয়, একটা অভাবনীয় গণ অভ্যুত্থান এবং এটা আকস্মিক বলা যায়। এটা বাংলাদেশের যারা এই আওয়ামী লীগ সরকার যেটা পতন ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন, তাদের তো নয়, ইভেন তাদের প্রধান প্রতিপক্ষ যে বিএনপি বলেন, জামাত বলেন, এরা কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারে নাই যে আগস্ট মাসের ৫ তারিখেই বাংলাদেশের পরিস্থিতিটি এরকম হবে। তো সেইভাবে একটা আকস্মিক যে গণ অভ্যুত্থানের ঘটনা গণবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে এবং ডক্টর ইউনূস এভাবে ক্ষমতার পাদপীঠে এভাবে আসবেন, যিনি কিছুদিন আগেও কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন প্রায় ১০০ মামলা নিয়ে, শ্রম আদালতের ঠুনকো মামলা নিয়ে তাকে এই কাঠগড়া থেকে ওই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, তাকে জরিমানা গুনতে হয়েছে, আমরা তার বিরুদ্ধে সাজার ঘটনা ঘটেছে। এরকম একজন ব্যক্তি আজকে আমাদের এই ১৮ কোটি মানুষের যে বাংলাদেশ, অনেক অভাব, অভিযোগ, অনটন, অপ্রাপ্তি, এসব আমাদের যে স্বাধীনতার সেই ৫২ বছর ৫৩ বছর পরেও আমাদের অভাব অভিযোগের কিন্তু অন্ত নেই। আমাদের অনেক অপ্রাপ্তি আছে, স্বপ্ন ভঙ্গের অনেক বিষয় আছে। তো এত সবের মধ্যে ডক্টর ইউনূসের মতো একজন স্বপ্নবাজ মানুষ
যিনি বিশ্বভাবে নন্দিত, তাকে আমরা অনেক অপমান করার চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, কিন্তু তিনি আজকে এখানে স্টিয়ারিংয়ে বসে আছেন। তিনি দায়িত্ব নিয়েছেন 8 তারিখে শপথ অনুষ্ঠান হলেও মূলত যেহেতু বৃহস্পতিবার ছিল, শুক্র শনি পরে অফিসিয়ালি দায়িত্বটা কিন্তু আমাদের ধরতে হবে 9-10-এর পরে 11 আগস্ট তিনি মূলত দায়িত্ব গ্রহণ, তার সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এবং এই সরকারে আমরা জানি যে এর আগে সরকারগুলোতে 50-60 জন পর্যন্ত মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে ছিল, কিন্তু এই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর সংখ্যাও প্রথমে 16-17, তারপরে 20, একটা সীমিত, এবং এক একজনের উপর অনেকগুলো মন্ত্রণালয়। আমরা গতকাল আজকেও আমরা দেখেছি যে দপ্তর পুনর্বন্টন করে 4 জনকে অতিরিক্ত দায়িত্ব দিতে হয়েছে। তার মানে হচ্ছে তারা কিন্তু কাজ করছেন একদম হরদম, এবং রাত দিন করে তারা কাজ করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন এদেশের ছাত্র জনতা, এদেশের আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে গত 15-16 বছরের বঞ্চনা, যাতনা, নির্যাতন, নিপীড়ন, এগুলো থেকে যে উত্তরণের যে স্বপ্ন তাদের উপর বুনে রেখেছেন তাদের দিকে, সেটার পূরণের জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি নাই। আপনি যে কথাটি বলেছেন ডক্টর ইউনূস, যে জাতির উদ্দেশ্যে ভাষণে, আমি রাজনৈতিক মাঠঘাটের একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে বিগত প্রায় এই 90 সাল থেকে এ পর্যন্ত প্রত্যেক সরকারেরই প্রধানদের এই ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণগুলো মনোযোগ দিয়ে দেখার এবং তা কভার করার, লেখার, নিউজ লেখার আমার সুযোগ হয়েছে। এতটা পরিশীলিত, এতটা কমপ্যাক্ট, এবং সেখানে কোনো মেদহীন, এবং যেটুকু বলা দরকার ঠিক সেটুকুই তিনি বলেছেন, বার্তাটা পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করেছেন। সেটাকে আমরা রাজনৈতিক দলগুলো নানাভাবে বিশ্লেষণ করছে। বিএনপি বলেছে যে তারা যেভাবে একটা রোড ম্যাপ চেয়েছিলেন সেটা পাননি। রোড ম্যাপ মাত্র 15-20 দিন পরেই একটি রোড ম্যাপ তারা পেয়ে যাবেন এই প্রত্যাশা করে থাকলে আমি মনে করি যে সেই জায়গাটাতেও তাদের জায়গাটাতে একটু অতিরিক্ত আমি বলবো, যে এটা এখনই তাদের এ নিয়ে আক্ষেপ করার সময় আমি মনে করি এখনো হয় না। এটা আমার ব্যক্তিগত মত। ডক্টর ইউনূস কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এটা আমরা আমাদের ইচ্ছায় থাকবো বা যাবো, বিষয়টা এমনটা না। স্পষ্ট করে বলেছেন যে জনগণ যতদিন চাইবে ততদিন আমি থাকবো, জনগণ যদি বলে যে আমার দরকার নেই আমি চলে যাব। এই বার্তাটা কিন্তু একবারে লাউড এন্ড ক্লিয়ার, যে এবং খুব সরল ভাষায় বলেছেন। এর অর্থটা হচ্ছে যে জনপ্রত্যাশাকে ধারণ করে তিনি এসছেন, তাদের চেষ্টা থাকবে সেই প্রত্যাশাটা পূরণ করে দ্রুতই তাদের চলে। তিনি বলেছেন যে আমাদের আঙ্গিনা এটা না, আমরা এসব কাজ আমাদের জন্য না, আমরা যত তাড়াতাড়ি পারি চলে যাব। তো আপনি বলছেন 11 তারিখ থেকে যদি তার কার্যক্রমের আসলে ধরি, সেখানে আজকে 27 তারিখ, খুব বেশি আসলে সময় নয়। কত 11, 27, 16 দিন হয়েছে। 16 দিন আপনি 2 সপ্তাহ পার হলো কেবল। তিনি যেদিন ভাষণ দিয়েছেন সেদিনই তিনি বলেছেন যে আমরা 2 সপ্তাহ কিন্তু আমরা পার করেছি, 25 তারিখ। এটা কোনো সরকার সম্পর্কে মূল্যায়ন করা, তাদের কাছে প্রত্যাশা প্রাপ্তির জায়গাটাতে এটা পাল্লায় তোলার মতো অবস্থা কিন্তু এটা না। কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি দায়িত্ব গ্রহণের পর থেকে তাদেরকে অস্থির করে রাখা, তাদেরকে চাপে রাখা, তাদেরকে ইভেন পাল্টা গণ অভ্যুত্থানের বিপরীতে প্রতি বিপ্লব করে তাদেরকে ক্ষমতাচ্যুত করে আবার যে পতিত সরকারের ফিরে আসার এসব লক্ষণ কিন্তু আমরা দেখেছি। কখনো সংখ্যালঘু নিয়ে পরদিন থেকে শুরু হয়ে গেল সংখ্যালঘু নির্যাতনের নানান কাহিনী, যেটা কিন্তু বাস্তবে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আমরা দেখেছি। বিবিসি অনুসন্ধান করেছে, আল জাজিরা অনুসন্ধান করেছে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে যেভাবে অতিরঞ্জিত করে সংখ্যালঘু নির্যাতনের প্রচার করা হয়েছে সে ধরনের কোনো ঘটনা বাংলাদেশে। ইস্যুটা যদি একটু বাদ দিয়ে আমি যে কটি কথা উল্লেখ করলাম, যেমন আনসারদের যেটি বললাম, সেটা একটা ইস্যু। আমি এই কথাটি এই জন্য বলছি যে ওটাও একটা প্রচেষ্টা ছিল যে তাদেরকে চাপে রাখার। সেটা তারা আমি মনে করি যে খুব দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। ডক্টর ইউনূস আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে, সাংবাদিকদেরকে তদন্ত কাজে আসার জন্য, তাদেরকে ভিসা সহজ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। এটা কিন্তু এই প্রথম বাংলাদেশে যে সাংবাদিকদের ভিসা সহজ করে দেন, তারা যারা আসতে চান তাদেরকে
আসতে দিন। এই নির্দেশনা অতীতে কোন সরকার এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু কোন সরকার কোন ইস্যুতে গ্রহণ করেছে আমার জানা নেই, কোন সরকারই সেটা গ্রহণ করতে পারেনি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা। এবং তারপরে যদি আমি আসি, তারপর আমরা দেখলাম আরেকটি ডাকাতির ঘটনা আমরা কিছুদিন শুনলাম, রাতের বেলা ত্রাসের একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, সেটাও এক ধরনের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো। পুলিশ কাজ করছিল না, পুলিশ একটা ল এনফোর্সমেন্টের কথা যদি বলি সেটা কিন্তু এখনো আমরা যথার্থ পাচ্ছি না। একটা বিরতি নিয়ে আসতে চাই, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। নিউজ আওয়ার এক্সট্রা সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। দাবি দেওয়ার মৌসুম নিয়ে আছে নিউজ আওয়ার এক্সট্রাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, স্টুডিওতে উপস্থিত আছেন নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসু। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি আসার আগে জনাব এম আব্দুল্লাহর সঙ্গে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করছিলাম, 5 আগস্টের পর প্রায় 3 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। আমরা দেশের মধ্যে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখনও সেটি শেষ হয়ে যায়নি। যদিও এই সরকারের সময়টি খুবই কম, আমরা 2 সপ্তাহের কিছুটা বেশি যদি ধরি, সেখানে যদিও এখনও সেভাবে যদি জিজ্ঞেস করা নাও থাকে, তারপর আসলে ছোট ছোট কিছু আন্দোলন আমরা বিশেষভাবে সবার নজর কেড়েছে। আনসারদের বিষয়টি আমরা দেখেছি, দুঃখজনকভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। রিক্সা চালক যারা আছেন তাদের আন্দোলন দেখেছি, আমরা ডাক্তার নার্সদের দেখেছি, মেট্রো রেলের যারা কর্মচারী আছেন তাদের দেখেছি। এই যে সবাই যে আন্দোলনে নামছে, যে আন্দোলনের প্রবণতা, এটিকে এই সময় আসলে কিভাবে দেখছেন আপনি? প্রথমে আমি যারা আন্দোলন করছেন বা বিভিন্ন দাবি দেওয়া রেইজ করতেছেন তাদের প্রতি সহানুভূতিশীল থেকে, এবং বলতে পারেন যে তাদের একজন লোক হিসেবে বলতে পারেন যে আমি কথাগুলো বলবো যে আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনাদের যে দাবি দেওয়াগুলো গত 16 বছর একটা সরকার ছিল, সেই সরকারের কাছ থেকে কিছু কানাকড়ি আদায় করতে পারেনি, বরঞ্চ বারবার পুলিশের পিটুনি, কাঁদানি গ্যাস, চেয়ারশেল, গরম পানি মেরে আপনাদেরকে রাস্তা থেকে হটিয়ে দিয়েছে। এখন যে সরকার গঠিত হয়েছে তারা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, কাজেই অন্য রাজনৈতিক দলগুলোর সরকারের মতো চালাকি মানসিকতাও তাদের নেই। এবং এই সরকারের যে প্রধান ব্যক্তি আছেন তিনি অত্যন্ত গ্রহণযোগ্য, সম্মানিত একজন মানুষ, তার কোনো রাজনৈতিক মোহ নাই। তাকে আমরা জোর করে এক প্রকারের দায়িত্ব চাপিয়ে দিয়েছি যে আপনি দায়িত্ব নেন, এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি আপনি ছাড়া আমাদের কাছে কোনো অপশন নাই। তিনি কিন্তু এগ্রি হন নাই। 111-এর সময় 7 সালেও কিন্তু তাকে বলা হয়েছিল কেয়ারটেকারের দায়িত্ব নিতে, তিনি কিন্তু নেন নাই। সুতরাং তার কিন্তু কোনো ক্ষমতা মোহ নাই। তিনি চাচ্ছেন যে ছাত্র জনগণ এই যে মুক্তিযুদ্ধের পরে এইরকম একটা পরিস্থিতিতে এত মানুষ জীবন দিল, ত্যাগ স্বীকার করলো। আই থিঙ্ক আপনার বোধহয় এই বয়সে আপনি দেখেন নাই, আমি দেখি নাই, আমার মনে হয় যে আবদুল্লাহ ভাইও দেখেন নাই। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তো পরিষ্কারভাবেই বলেছিল যে 7ই মার্চ যদি যাত্রাবাড়ি যেভাবে আপনার হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, বিল্ডিংয়ের উপর থেকে গুলি ছোড়া হয়েছিল, 7ই মার্চ যদি ওই আইয়ুব খান কিংবা পাকিস্তানের শাসকরা যদি ওইভাবে গুলি চালাতো, বম্বিং করতো, তাহলে তো বাংলাদেশের স্বাধীন হওয়া দুরূহ ব্যাপার ছিল। ওই দিনই আপনার আমাদের নেতৃবৃন্দ তো অস্তিত্ব বিনাশ হয়ে যেত। তো পাকিস্তানিরাও এইরকমভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি, যেটা এই সরকার জনগণের উপরে একটা গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তো এই বাস্তবতায় আমরা বলছি যে এই রাষ্ট্রের মেরামত দরকার, রাষ্ট্রের পুনর্গঠন দরকার, রাষ্ট্রকে ঢেলে সাজানো দরকার, একটা নতুন সংবিধান দরকার। তো সেইটা কোনো রাজনৈতিক সরকারের দ্বারা করা ডিফিকাল্ট। এবং রাজনৈতিক সরকার ছাড়াও নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলেও তার যদি অবস্থান শক্তিশালী না থাকে, ইমেজ যদি না থাকে, কানেক্টিভিটি যদি না থাকে,
তার দ্বারাও কিছু করা খুব বেশি সম্ভব। এখানে একটু জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে নানান প্রশ্ন আসলে এই মুহূর্তে আসছে যে রাষ্ট্রের সংস্কার তো হবেই, নির্বাচনের জন্য সকলে যে আকাঙ্ক্ষার জায়গা, যেমন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যখন বলেছেন যে আসলে এই সময় তিনি সংস্কার করতে চান, তার অবস্থানটা তিনি পরিষ্কার করেছেন গত রোববার সন্ধ্যায় তার ভাষণের মাধ্যমে। সেখানে পুরো তার অবস্থানটা জানিয়েছেন এবং অনেকের প্রশ্নের উত্তর এলেও সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে আসলে আমরা যে রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনের যে রোডম্যাপের কথা চিন্তা করছি সেটি সেখানে প্রতিফলন হয়নি। এই সময় আসলে কোনটি বেশি দরকার বলে আপনি মনে করছেন? আমি আমার বক্তব্যটা শেষ করে আপনার সেকেন্ড আলোচনা আসতেছি যে আমরা বলছি যে এই সরকারের সেই কানেক্টিভিটি, সেই গ্রহণযোগ্যতা আছে। কাজী এই সরকারের যে দাবি, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যদি মনে হয় যে আমাদের ওয়েস্ট বোর্ড কিংবা আমাদের বেতন ভাতা সেইভাবে দেওয়া হচ্ছে না, আমার বিশ্বাস তিনি সেটা অ্যাড্রেস করবেন। শিক্ষক কিংবা আনসার যে কোনো কমিউনিটির সমস্যা আমার মনে হয় ওনারা সেটা অ্যাড্রেস করবেন। কিন্তু একটা দেখেন, এটা তো একটা কমন সেন্সের বিষয়, মানুষের বিবেকের একটা বিষয় যে এইরকম একটা ভালনারেবল পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিল, নতুন অনেকগুলো উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, তাদের তো মন্ত্রণালয় বুঝে উঠতেও 10-15 দিন সময় লাগবে। এখানে এই যে গভর্নমেন্টের গত 15 বছরের সেট আপ, সেটিকে 15 দিন আপনি সরিয়ে দিতে পারবেন? কাজে এই সেট আপ পরিবর্তন করা না হওয়া পর্যন্ত কিন্তু কার্যত গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না। এখন সচিব সরাচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছে, বিভিন্ন ধরনের একটা পথ পরিক্রমায় তারা যাচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে অন্তত 1 মাসের আগে এই দাবি দেওয়াগুলো আসা উচিত না, কিন্তু কিছু মানুষ অস্থির হয়ে গেছে যেটা আজকেই জানান লাগবে, রাস্তায় দাঁড়ান লাগবে। এবং আমরা বিশেষ করে গত কয়েকদিনে যেটা বুঝলাম এবং দেখলাম, এর পেছনে পতিত যে ফ্যাসিস্ট শক্তি এবং স্বৈরাচার সরকার, গণহত্যাকারী সরকার, তাদের একটা যোগ সাজেজ আছে। বিশেষ করে বিভিন্ন ইউনিয়নগুলা আপনার এবং এই যে অফিসার, এরাই নিয়োগ দিয়েছিল। এরা মূলত এদের মাধ্যমে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছিল। তার একটা লক্ষণ, দুটো লক্ষণ আপনারা যদি মিলিয়ে নেন, একটা ছিল এইখানে নাকি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু কমিউনিটির উপরে ব্যাপক মাত্রায় হামলা হয়েছিল। ওইদিকে আপনার বিজেপির যে রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী দিল্লির মিডিয়াগুলোতে বলছেন 1 কোটি হিন্দু শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে, অথচ আপনার কলকাতার অন্যান্য রাজনীতিবিদরা বলছেন একজন হিন্দু এই গত 15 দিনে সরকার পরিবর্তনের পরেও এখানে আসে নাই। সো এই যে হিন্দু কমিউনিটিকে যে একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে বিশেষ করে ষড়যন্ত্র এবং ব্যবহার করা হচ্ছে, সেই ট্রাম্প কার্ড ফেল করেছে ইউনূস সাহেব নিজে। তাদেরকে বলে গেছে পরিষ্কারভাবে, এই দেশে কেউ মাইনরিটি না, সবাই এই দেশের নাগরিক, নাগরিক মর্যাদা নিয়ে বাস করবে, নাগরিক অধিকার ভোগ করবে। দ্বিতীয়ত আনসারদের একটা বিষয় যে তারা সচিবালয় দখলের একটা চেষ্টা করেছিল, উপদেষ্টাদেরকে হত্যার চেষ্টা একটা তাদের প্ল্যান ছিল, যা একটা নৈরাজ্য তৈরি করার জন্য। সেইটাও কিন্তু আমরা ছাত্র জনতা প্রতিহত করেছি। তো বলছি এই যে আন্দোলনের নামে এই যে দুটো অঘটন বা প্রতি বিপ্লব, যেটা বলে প্রতি বিপ্লব একটা ঘটানোর ব্যর্থ চেষ্টা করেছিল, সেটা তো এই সরকারের দোসরদের বোঝা উচিত ছিল। সেটি আমরা 15ই আগস্টে ব্যর্থ করে দিয়েছি। কারণ প্রধানমন্ত্রী যখন সবাইকে 15ই আগস্ট চেতনা জাগাতে ধানমন্ডিতে আসতে বলেছিলেন, ঢাকায় আসতে বলেছিলেন, একটা কাক পক্ষীও কিন্তু ধানমন্ডি ঢাকায় আসে নাই। এবং আমি যদি একটু মাইনরিটি প্রসঙ্গ নিয়েই আসি, সেটা হচ্ছে আপনি বলছেন যে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে, তারা কেন বারবার আসলে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা কেন নিজেদেরকে সিকিউর মনে করছে না? রাজনৈতিক পরিবর্তন এলেই তারা কেন ট্রাম্প কার্ড হচ্ছে না? আপনার কাছে কি মনে হয় তাদের নিরাপত্তাটা কেন নিশ্চিত করা যাচ্ছে? এটা হচ্ছে দেখেন, আমরা গত 53 বছরে মুক্তিযুদ্ধের একটা সঠিক এবং নির্মোহ ইতিহাস কিন্তু জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। যেই সরকারই এসেছে তাদের মতো করে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক একইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রশ্নে কিংবা সংখ্যালঘুদের বিষয়ের প্রশ্নে একটা গোষ্ঠী একটা পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমান মানুষদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী হিসেবে দেখানোর চেষ্টা করেছে। আমি যদি আপনাকে 2-3টি ঘটনার কথা বলি, গত পরশুদিন আমার উপজেলার মন্দির কমিটির লোকেরা এসেছিল, তাদের একটা জমি নিয়ে দ্বন্দ্ব, কার সাথে? আরও একজন হিন্দু ব্যক্তি। আমি সাথে সাথে এখানের ভূমি অধিদপ্তরের পরিচালককে ফোন করে বলেছি এটা ধর্মীয় প্রপার্টি, তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। আমি কিন্তু টেলিভিশনেও বলি নাই, ফেসবুকে একটা ছবি শ্রেণী, আমি কিন্তু তাদেরকে কাজ করে দিছি। আমি সেকেন্ডলি বলি যে আমরা গ্রামগঞ্জে, আপনিও যদি যান, যদি খোঁজ নেন, আমাদের গ্রামগঞ্জে যারা চুল কাটে কিংবা ধোপা যেটা বলে আর কি, কাপড় ওয়াশ করে যারা, কিংবা মাটির হাড়ি পাতিল যারা বানায়, কিংবা আপনার ওই যে দা কাচি বানায়, এই পেশাটা স্বর্ণকার ম্যাক্সিমাম কিন্তু হিন্দু লোকেরা করে, একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আছে। কোনো গ্রামে আপনি দেখাতে পারবেন না গ্রামবাসীরা কিংবা একটা কমিউনিটি হিন্দুদের উপরে হামলা করেছে। 2-1টি ঘটনা ঘটছে পলিটিক্যাল কারণে। যেমন আপনি যদি এই আন্দোলনে চট্টগ্রামের কমিশনার ছিল শৈবাল দাস, তার কথা যদি দেন, সে সরাসরি অস্ত্র উঁচিয়ে আন্দোলনকারীদের উপরে গুলি করেছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, ময়মনসিংহ বাড়ি,
আমি ডাকসুর ভিপি ছিলাম, 28 বছর পরে ভিপি হয়েছি। আমার উপরে ডাকসুতে লাইট ফ্যান নিবে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছিল 19 সালে। এখন সেটার জন্য যদি আজকে তার বিরুদ্ধে মামলা করা হয়, আপনি যদি সংখ্যালঘু বিষয়টাকে সামনে আনেন, সেটা অন্যায় এবং এটা একটা অবিচার। তো এই ন্যারেটিভটা একটা গোষ্ঠী ইন্ডিয়ান মদদে বাংলাদেশে তৈরি করার সবসময় চেষ্টা করেছে, কিন্তু কার্যত আমি আপনার চ্যানেলে চ্যালেঞ্জ করে বললাম, সাধারণ হিন্দু আপনি 10টা পরিবারের তথ্য নিয়ে আসেন যে যারা এই পরিস্থিতিতে হ্যাঁ নাই, কিন্তু যে ঘটনা ঘটছে সেটা রাজনৈতিক। জনাব এম আব্দুল্লাহ, একেবারে নুরুল হক নূর ওনার প্রসঙ্গ টেনে যদি বলে, উনি বলছিলেন যে গণবদলি, যে বিভিন্ন জায়গা আসলে বদলি করা হচ্ছে। আমরা তার বক্তব্য থেকে এর আগেও গণমাধ্যমের থ্রুতে দেখেছি, তিনি বলছিলেন যে আসলে যেখানে এই আওয়ামী সরকার রেজিম, সেটি আসলে পরিবর্তন করতে হবে। গণবদলি এবং গণপদোন্নতি, এই বিষয়টি নিয়ে আপনার একটু ব্যাখ্যা জানতে চাইবো, আপনার মতামত জানতে চাইবো। ধন্যবাদ। গণবদলি, গণপদোন্নতি বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? যদি আপনি দেখেন গত 15 বছরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, যাতে আগামী তাদের ভাষায় 2041 সাল পর্যন্ত তাদের থাকতে হবে, কখনো 2050 সাল পর্যন্ত তাদেরকে কেউ নড়াতে পারবে না, এটাকে মাথায় রেখে অন্তত পক্ষে কোনো কোনো জায়গায় প্রশাসনে 6-7 স্তর পর্যন্ত দলীয় লোক দিয়ে সাজানো হয়েছে, যাতে যতই বদলি করুক না কেন ঘুরে ফিরে তাদের লোকগুলোই আসে। এটা একদম সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আপনি প্রশাসন, পুলিশে কি অবস্থা, আমি যে কথাটি বলছিলাম সেই জায়গায় আমরা থেমে গেছি, যে পুলিশ কেন, পুলিশ হবে রাষ্ট্রের, পুলিশ বাহিনী হয়ে গিয়েছিল একটি দলের, একজন ব্যক্তির অনুগত হয়ে গিয়েছিল, রাষ্ট্রের অনুগত না হয়ে। যে কারণে আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরও দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে অ্যাক্টিভ করা যাচ্ছিল না, তাদের পক্ষ থেকে এক ধরনের বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে। রাজারবাগে পুলিশ কমিশনার যাওয়ার পরে সেখানে তার সাথে তার অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার একটা অপচেষ্টা হয়েছে, সেখানে একজন অফিসার আক্রান্ত হয়েছেন তাদেরকে থামাতে গিয়ে। এটা কিসের লক্ষণ? পুলিশ রাষ্ট্রের বাহিনী, এই রাষ্ট্রের তাদের দায়বদ্ধতা থাকবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের যিনি যখন থাকবেন তার প্রতি দায়বদ্ধতা থাকবে। কিন্তু আমরা দেখলাম গত 15, এটা এর আগে কিন্তু কখনো এটা হয় নাই। কিছুটা হয়েছে যে দলীয় লোকজন থাকলে, স্বাভাবিকভাবে দলীয় রাজনৈতিক সরকার থাকলে কিছুটা আনুগত্যের জায়গা থাকে, কিন্তু এইভাবে ব্যাপকভাবে একদম পরিকল্পনা করে যে সেখানে দলীয় একটা ব্র্যান্ড তৈরি করে ফেলা হয়েছিল যে গোপালগঞ্জের পুলিশ এবং তাদের আচার আচরণ, এটা আমরা কোনো বিশেষ জেলাকে আমাদেরকে টার্গেট করা উদ্দেশ্য না, কিন্তু সে ধরনের তারা যারা ওই জেলার ছিলেন তাদের সেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজই অন্যরকম ছিল। আমরা দেখেছি পুলিশ প্রধান যেভাবে বক্তব্য রেখেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে তিনি বলেছেন যে হাত ভেঙে দেব, কেটে দেব, গুড়িয়ে দেব, এইভাবে দম্বর রাজনৈতিক নেতাও এভাবে বক্তব্য রাখেন। ব্যানার্জি সাহেব যেভাবে তার বক্তব্য এখনো আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। এবং আপনি কুষ্টিয়ার একজন এসপি, সম্ভবত মাসুদ, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, এটা এখনো ওই গতকালও ইউটিউবে এসছে, যে হাত কেটে ফেলবো। এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর লোকের বললো যে তিনি বলছিলেন 3টা অপশন, যে বঙ্গবন্ধুর ব্যাপারে কথা বললে এই হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কই হবে, আর না হলে কবরে যেতে হবে। মানে এই ভাষায় কোন পুলিশ কর্মকর্তা, প্রশাসনের কথা বলি, বিচার বিভাগের কথা বলি, এমনকি গণমাধ্যমে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং প্রত্যেক জায়গায় আমি আসছি যে আপনি বিচার বিভাগকে কি করা হয়েছে, বিচার বিভাগের একদম সর্বোচ্চ পর্যায় থেকে যখনই উপরের হুকুম মানে নাই, তখন তাকে কিভাবে লাঞ্ছিত হয়ে, এই এসকে সিনহা কিন্তু এই সরকারের হুকুমে হেন অপকর্ম নাই যেটা করে নাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন একটা সংশোধনী নিয়ে যখন তাদের সাথে বিরোধ হলো, তাকে তখন তিনি নিজে বলেছেন 2 দিন আগে সাক্ষাৎকার দিয়ে, ডিজিএফআই প্রধান তাকে কিভাবে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দিয়েছে, তারকে আমি কোট করছি, তিনি বলেছেন সেখান থেকে সাক্ষাৎকার দিয়ে। তো এই যে একটা বিচার ব্যবস্থার এই অধপতন, আপনি মানিক, বিচার ব্যবস্থায় একজন মানিক আছে, তার কি আচরণ, তার কি, আপনাদের মতো একজন উপস্থাপিকের সাথে তিনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, তার একটি অস্ত্র ছিল, তিনি কথায় কথায় রাজাকারের বাচ্চা, রাজাকার অথবা তিনি শান্তি বাহিনীর সদস্য, এসব বলে ঘায়েল করার চেষ্টা করতেন। এবং তিনি একজন বিচারক হবেন নির্মোহ, তার কোনো অনুরাগ বিরাগ থাকতে পারবে না, তা না হলে কিভাবে বিচার পাবে বিচার প্রার্থীরা। কিন্তু তিনি পুরা বিচার বিভাগকে তটস্থ করে রেখেছেন, অবৈধ সুযোগ সুবিধা নিয়ে দেশে বিদেশে বিত্ত বৈভব করেছেন। তার পালিয়ে যাওয়ার সময় আপনারা দেখেছেন যে তার সঙ্গে একজন লোক বনে জঙ্গলে দিয়ে পালিয়ে যাচ্ছে, সেখানে 70 লাখ টাকা তার সাথে।
তাহলে তার অ্যাকাউন্টে কত, তার বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ কত, এটা থেকে অনুমান করা যায়। এই যে অবৈধ সুবিধাগুলো নেয়ার জন্যই তারা কিন্তু এই দলীয়করণের পর্যায়টা এমন জায়গায় চলে গেছে। তো এটাকে যদি একটা নিউট্রাল জায়গা না নেওয়া যায় তাহলে রাষ্ট্র চালাইতে পারবেন না। আচ্ছা, সেই নিউট্রাল জায়গা থেকে আমরা আসলে এখন যে পদোন্নতি হচ্ছে বা এখন যে বদলি হচ্ছে সেখান থেকে আমরা কি পেতে যাচ্ছি কিনা, আপনার কাছে কি মনে হয়? পদোন্নতি যেগুলো হচ্ছে, বদলি যেগুলো হচ্ছে, সেগুলো থেকে আমরা যে ত্রাসের রাজত্ব ছিল আপনারা যেমনটি বলছেন বা যে অরাজকতা আমরা দেখে এসেছি সেখান থেকে আমরা নিস্তার পাবো কিনা? এখন গণপদোন্নতি দরকার এবং গণযোগদান দরকার। বিশেষ করে ধরেন গত 15 বছরে বিসিএস থেকে শুরু করে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে পত্রপত্রিকায় একাধিক রিপোর্ট এসেছিল যে বাবা ভাই আত্মীয় স্বজন কেউ অন্য পলিটিক্স করার কারণে তাদেরকে কিন্তু রিক্রুট করা হয়নি। কাজে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা তো ফ্যাসিবাদের সহযোগী ছিল। আপনি বেনজির সাহেবের কথা সে বলেছে, ডিবি প্রধান হারুনের কথা, কিংবা ঢাকার রেঞ্জের সাবেক ডিআইজি নুরুল সাহেবের কথা বলেন, কিংবা ঢাকার জয়েন্ট কমিশনার ছিল বিপ্লব মেহেদি, কিংবা আমি যদি ডিবির একজন জয়েন্ট কমিশনের কথা বলি যে খন্দকার নুরুন নবী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার রুমে আমাকে যেভাবে মারা হয়েছে, চোরকেও এইভাবে মানুষ পিটায় না, যে অনেকে টর্চার করেছে চোখ বেঁধে, আপনার আমি দেখতে পারিনি, কিন্তু তারা কতটুকু অহংকারী এবং দাম্ভিকতা থাকলে, নিজে থেকে কতটুকু আইনের ঊর্ধ্বে থাকলে যে চোখ খোলা অবস্থায় আমাকে তার রুমে, আপনার চোরকেও এইভাবে মারেন আমাকে যেভাবে মেরেছিল। তো এই যে অফিসাররা, এদেরকে তো চাকরিচ্যুত করা দরকার। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে এখনও অনেককে চাকরিচ্যুত করা হয় নাই, গ্রেপ্তারও করা হয় নাই, শুধুমাত্র বদলি করা হচ্ছে। তো বদলি করলে তো এরা ষড়যন্ত্রটা করবে সরকারের বিরুদ্ধে। সেক্ষেত্রে গত 15 বছরে যারা বঞ্চিত হয়েছে উইদাউট কন্ডিশন তাদেরকে প্রমোটেড করা দরকার, তাদেরকে দায়িত্ব দেওয়া দরকার। কারণ এই বেনিফিশিয়ারিরা তো সরকারকে সঠিকভাবে রাষ্ট্র চালাতে দেবে না। এবং আমরা বলেছি যে ভাই যেটা বলেছে, পুলিশ সহ প্রশাসনের যারা অপকর্ম করেছে, আমি যেমনটি বলছিলাম, আপনি একজন সাংবাদিক, আপনি তো এখনও যেভাবে আপনার মুক্ত চিন্তা প্রশ্ন আপনি সেটা করে যাচ্ছেন, আপনার তো ভয় নেই। কিন্তু আপনারই কিছু কলিগরা কিন্তু দেশ ছেড়ে পালানোর পথে গ্রেপ্তার হয়েছে, কেউ এখনও পলাতক আছে। তাহলে কেন তারা পলাতক? নিশ্চয়ই সে জানে যে আমি এত অপকর্ম করেছি যে আমি জনগণের সামনে পড়লে আমাকে গণদোলাই দেবে, কিংবা আমার রেহাই নেই। তো কাজে এই ধরনের যারা আপনার অপকর্মগুলো করেছে সে প্রশাসনের মধ্যে সংখ্যাটা বেশি। বিশেষ করে আপনার এই যে গণহত্যা চালিয়েছে, পুলিশ তো জনগণের আইন শৃঙ্খলা বাহিনী, কেন পুলিশ এই ভূমিকা অবতীর্ণ হলো? র্যাবের কথা বলেন, ডিজিএফআইয়ের কথা বলেন, আর্মির একটা উইং ডিজিএফআই, এই যে ডিজিএফআইয়ের যে আয়না ঘরের অস্তিত্ব পাওয়া গেল, কেন আর্মিতে এই ধরনের কুকর্ম চললো? এই জিয়াউল আপনার আহসানের মতো কারা আর্মিকে কলুষিত করেছে? তাদেরকে তো আমি মনে করি আর্মির উচিত ছিল আপনার অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। পুলিশের মধ্যে কারা পুলিশকে নষ্ট করলো চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। কারণ এগুলো যদি আমরা আইডেন্টিফাই না করি তাহলে কিন্তু এই যে বাহিনীগুলোতে কিংবা সামগ্রিকভাবে আমরা সংস্কারের কথা বলছি, সেই সংস্কারটা কিন্তু হবে না। অর্থাৎ সময়ের প্রয়োজনে এখন এই পদোন্নতি বা পদত্যাগ করার যে আমরা পদত্যাগের বিভিন্ন উদাহরণ আসলে সৃষ্টি হতে দেখেছি, সেগুলো সময়ের প্রয়োজনে এখন দরকার। এখন পরিষ্কার কথা ধরেন, এই সরকার যাদেরকে প্রমোশন দেয় না, নিশ্চয়ই তারা সরকারের গুড বুকে ছিল না, তাহলে এই বঞ্চিতরাই হচ্ছে আপনার জন্য ডেডিকেটেড ভাবে কাজ করে। এবং এখানে এই সরকার যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, শুধু তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, তারা বরঞ্চ যে কারা পেশাদার অফিসার ছিল কাদেরকে ফোর্সফুল রিটায়ার দেওয়া হয়েছে তাদেরকে পিক করতেছে। আমি এটা ভালো পদক্ষেপ মনে করি এবং একটা প্রস্তাব আমরা প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টাদের কাছে কিন্তু দিয়েছি। এই যে পুলিশ যে কাজে যোগদান করতেছে না, যারা অপকর্ম করছে তাদের মনে ভয় আছে যে জনগণের মুখোমুখি করলে তাদের অবস্থা খারাপ হবে। আর যারা তারা তো পরিবর্তনের কথা বলছে যে তারা একেবারে নতুন ফর্মে, এমনকি তারা তাদের পোশাকের পরিবর্তন করেও আসতে যাচ্ছে, মানে তারপরেও কেন তাদের ভয় কাটছে না? কিন্তু যারা এই ধরনের ক্রাইম করেছে, ফৌজদারি অপরাধ করেছে, নিজের পোশাক এবং পদবিকে অপব্যবহার করেছে, তারা কিন্তু ভালো হবে না। এখন আমরা এই জন্য বলছি এই যে আমাদের ছাত্র জনতা তরুণরা নিয়ে ফিরতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। নিউজ আর এক্সট্রা সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা দাবি দেওয়ার মৌসুম নিয়ে কথা বলছি। জনাব নুরুল হক নূর, আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তিনি তো আসলে রাজনীতির লোক না, কিন্তু আমরা দেখছি যে রাজনীতি, বিশেষ করে আমরা কিছুদিন আগে জামাতকে নিষিদ্ধ হতে দেখেছি, এরপর এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, বিভিন্ন মহল থেকে আসলে দাবি উঠছে। এটি আসলে কিভাবে আপনি দেখছেন যে রাজনীতি নিষিদ্ধ করার প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে? রাইট, আমার লাস্টের একটু অসমাপ্ত বাক্য ছিল যেটা, যে গণপদোন্নতি এবং যোগদান নিয়ে। সেখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সময়ে এই যে আন্দোলন সংগ্রামে যে সমস্ত তরুণরা ভূমিকা রাখলো, আমি মনে করি এই দুর্নীতিবাজ অসৎ দলবাজদেরকে চাকরিচ্যুত করে এই তরুণদেরকে সমস্ত সেক্টরে একটা বিশেষ নিয়োগ দেওয়া উচিত। বিকজ তারা প্রমাণ করেছে যে তারা নির্লোভ, নিঃস্বার্থ রয়েছে তাদের, তারা দেশপ্রেমিক এবং তারা বিপদে ভয় পায় না, দেশের স্বার্থই তাদের কাছে প্রাধান্য। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে সমস্ত জায়গায় পুলিশ জয়েন করছে না, অন্যান্য অফিসাররা জয়েন করছে না, পল্লী বিদ্যুতের 45,000 অফিসাররা হুমকি দিচ্ছে তারা কাজকর্ম বন্ধ করে দেবে, সেটা পরিষ্কারভাবে আমরা উপদেষ্টাদেরকে বলেছি। যারা আন্দোলন করে সরকারকে অচল করতে চায়, জিম্মি করতে চায়, এদেরকে আপনারা চাকরিচ্যুত করেন, এই তরুণদের মধ্যে থেকে নিয়োগ করেন। আর আপনি যেটা বলেছিলেন যে এই সরকারের রাজনৈতিক কোনো অবস্থান নাই বা রাজনীতি তারা করেন না, রাজনীতির সাথে জড়িত না, এখন রাজনৈতিক নিষিদ্ধের যেই দাবিটা নিয়ে আসছে, ধরেন এখন বিগত সরকার কিছু কাজ করেছিল যে যেইটা রাষ্ট্রের প্রয়োজনে এখন ব্যবহার করা যেতে পারে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই অপরাধ ট্রাইব্যুনালে জামাত সহ বিএনপির স্থায়ী কমিটির নেতাদেরকেও ফাঁসি দিয়েছিল। এখন এই ট্রাইব্যুনাল তো তারা গঠন করেছে, কাজেই এই ট্রাইব্যুনালে যদি তাদেরকে বিচার করা হয় নিশ্চয়ই তাহলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তো আমরা বলেছিলাম এই যে শেখ হাসিনা, সালমান এফ রহমান, এই যে আরাফাত সহ যারা সরাসরি গণহত্যা করেছে এবং গণহত্যার সহযোগী সমর্থক ছিল, তাদেরকে কিন্তু বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা দরকার। সেই দাবিগুলো আমরা জানিয়েছিলাম। একই সাথে জামাতকে নিষিদ্ধ করেছিল প্রিভিয়াস সরকার, তাহলে এখন এই জামাতকে কেন নিষিদ্ধ করেছিল? জামাতের রোলটা কি ছিল? জামাতকে ৭১-এর ভূমিকায় যদি ৫৩ বছর পরেও নিষিদ্ধ করা যায়, যদিও সেটা কতখানি যৌক্তিক, কতটা ন্যায়সঙ্গত, সেটা অনেক প্রশ্ন আছে। বিকজ ৫৩ বছর পরে কেন এই ইস্যুকে সামনে নিয়ে আসা হলো? এবং জামাতের যারা অপরাধী ছিল, ধরেন যেটা আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই, তাদেরকে তো এই সরকারই ফাঁসি দিয়েছে, বিচার করেছে। তাহলে এই নিউ জেনারেশন বা ফ্রেশ যারা, তাদের তো কোনো অপরাধ নেই, সুতরাং তাদেরকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না, তাও গায়ের জোরে করেছে। কিন্তু এখন যে আমরা কিংবা যারা দাবি জানাচ্ছিল, তারা কিন্তু পরিষ্কারভাবেই বলছিল পৃথিবীতে নজির আছে যে জার্মানিতে আপনার নাৎসিরা, ইটালিতে মুসোলিনির পার্টি, এগুলো নিষিদ্ধ হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা বলছি আজকে আওয়ামী লীগ বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে, যেটা পাকিস্তান আমলে হয় নাই, যে গণহত্যা চালালো, যেভাবে বিদেশি একটা রাষ্ট্রের মিলিটারি ইন্টারভেনশনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেছিল, ইন্ডিয়ার ব্ল্যাক ক্যাট নাকি তাকে এসে এখান থেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। তো এটা তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য একটা হুমকি ছিল। চাইলে এই সরকার তাদেরকে নিষিদ্ধ দল করতে পারে, বা রাজনৈতিক দল করাটা এটা জনগণের দাবি। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এর আগে হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো রাজনৈতিক দল, কারণ তাদের মধ্যে অনেক ত্যাগী নেতা আছে, সো রাজনৈতিক দল আসলে তারা নিষিদ্ধ করার পক্ষে নয়। তারা বলতে পারেন, কিন্তু জনগণের চাহিদা তাদেরকে বুঝতে হবে, জনগণের মনোভাব বুঝতে হবে। তারা তো বারবার বলছে, যে প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলছে যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা, আমাদের সমর্থনকারী জনতা, ছাত্র জনতা যতদিন চাবে আমরা ততদিন ক্ষমতা দেব। কাজে আমরা ছাত্র জনতাই চাচ্ছি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করা, ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ রাজনৈতিক দল নিয়ে আপনার পরিকল্পনার কথা জানতে চাইবো, যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা, একেবারে ছোট করে জানতে চাইবো। এখন যারা আন্দোলন করছে, এই আন্দোলনটা কিন্তু 18 সালে আমরা এই সূত্রপাত করেছিলাম, এবং আন্দোলনকারী নেতৃবৃন্দ, আমাকে দেখে টকশোতে বসেছি, তারা অনেকেই কিন্তু আমাদের একেবারে হাতে তৈরি এবং আমাদের বলা চলে খুব সহযোদ্ধা। আমরা একসাথে কাজ করে আজকের এই ছাত্র জনতার আন্দোলনটাকে সফল করেছি। তো মানুষের সত্যিকার অর্থে একটা বড় প্রত্যাশা যে এই যে দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশে গত আপনার বিশেষ করে পার্লামেন্টারি গণতন্ত্রে আমরা গত যে 33 বছর দেখলাম, কার্যত কোনো সরকারি যারা ক্ষমতায় ছিল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে নাই। যারাই ক্ষমতায় ছিল
তারাই ক্ষমতাকে একেবারে- কুক্ষিগত করার একেবারে চেষ্টা শেষ করছে। করতে হবে। সেই জায়গা থেকে অনেকের প্রত্যাশা একটা নতুন রাজনৈতিক দল সকলের সমন্বয় হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের তো অলরেডি গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দলের সভাপতি আমি, আমাদের এই তরুণ বন্ধু সহ আমরা আলাপ আলোচনা করছি প্রয়োজনে কোনো নিউ ডাইমেনশন তৈরি করার জন্য, নিউ ডিসকোর্সের জন্য, নিউ সংগঠনের জন্য আমরা একত্রিতভাবে অসংখ্য কিভাবে কাজ ধন্যবাদ। করতে পারি সেটি নিয়ে আমরা কাজ করছি। আব্দুল্লাহ, একেবারে 1 মিনিটের মধ্যে শুনবো, সেটা হচ্ছে যে এই সরকারের কাছে প্রত্যাশার জায়গা কি থাকবে, ছোট করে, একেবারে ছোট করে শুনবো। 1 মিনিটের মধ্যে তো বলার আসলে এটা অবিচার করা হলো আর কি। আমার হাতে একেবারে সময় কম, আমি যাই হোক, দুঃখিত আমি আসলে সেজন্য। এই সরকারের কাছে প্রত্যাশার কথাটা আমি শুরুর দিকেই বলেছি যে প্রত্যাশা নিয়ে মানে বিশাল একটি প্রত্যাশার নিয়েই তারা ভার নিয়েই তারা এসছে এবং সেটা তারা আস্তে আস্তে সেই দিকেই লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। যে কথাটি আপনি সর্বশেষ রাজনৈতিক দল নিষিদ্ধের কথাটি বলেছেন, আমি সেই প্রশ্নে বলতে চাই নীতিগতভাবে একজন গণতন্ত্রমনা মানুষ হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে কোনো কিছু নিষিদ্ধের আমি বিরোধী নীতিগতভাবে। কিন্তু আমার তো মনে হয় যে আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করার ইতিহাস আছে। আওয়ামী লীগ কিন্তু এই প্রধানমন্ত্রীর বাবাই কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে বাকশাল গঠন করেছিল। তারাই কিন্তু আওয়ামী লীগকে, এরপরে কিন্তু জিয়াউর রহমান এসে কিন্তু ওই দলকে আবার এই আওয়ামী লীগ গ্রুপে আবার কিন্তু কাজ করতে দিয়েছেন। আর এবারও আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পতনোন্মুখ অবস্থায়, যখন সারা দেশে জনবিস্ফোরণ, তখন জামাত ইসলামীকে নিষিদ্ধ এটা 14 বছরে করে নাই, 15 বছর ধরে করে নাই, কিন্তু শেষ মুহূর্তে এসে এই করার মধ্য দিয়ে তারা একটি রাজনৈতিক দল, জামাত ইসলামী কিন্তু একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত একটি ক্যাডার ভিত্তিক দল, তাদেরকে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে বিবেচনা করে, সেই দলটি নিষিদ্ধ করার মধ্য দিয়ে রাজনৈতিক দল যে নিষিদ্ধ করা যায় সেই ফাঁদটা তৈরি করে দিয়ে গেছে তারা। এই উদ্যোগ যদি কেউ নেয় তাদেরকে কিন্তু অভিযুক্ত করা যাবে না। সুপ্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।